সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18ই মার্চ সুপ্রিম কোর্টে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, পাল্টা ইডির আইনজীবী। হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে ইডি, অর্থাৎ 18ই মার্চ পরবর্তী শুনানির দিন। ইডির হলফনামা তৈরি হয়ে গেলেও এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। শুনানির জন্য অন্য দিন দেয়া হোক আরজি সলিসিটর জেনারেলের। 18ই মার্চ সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। আপনাদের মনে করিয়ে দিই যে 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইডি দ্রুত শুনানির আবেদন করেছিল, কিন্তু 3রা ফেব্রুয়ারি ইডি আবার শুনানি যাতে সময় দেয়া হয় তার জন্য শুনানি পিছিয়ে যায়। আজকেও আবার সময় চাইল ইডি। আর এখানে ইডি সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইডি এই নিয়ে আর মামলাই করতে চাইছে না। ইডি অর্থ মন্ত্রকের আওতাধীন সংস্থা, এভাবে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে মামলা করতে পারে কিনা তা নিয়ে একটি মামলা চলছে। সুপ্রিম কোর্টে শুনানির পর দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে। তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেন্সটে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং, ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কি করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে অ্যানাদার আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা। যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না। মামলা তো করছেই না, করতেই চাইছে না। আজ ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18ই মার্চ সুপ্রিম কোর্টে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে, কিন্তু এই ইডি 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল, কিন্তু পর দুবার আমরা দেখলাম যে ইডি শুনানি পিছিয়ে যাচ্ছে ইডির আবেদনের জন্য। এবার আপনাদের সামনে রাখবো অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলেছেন আজকে প্রশ্ন। ইডি কে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করলো, আজ থেকে নয়। যেদিনকে এই ইডি রাহুল গান্ধীকে জেরা করার জন্য নিয়ে গেল, সেদিন আমাকে সাংবাদিকরা দিল্লি জিজ্ঞেস করেছিল, এই রিয়াকশন আমি করেছিলাম, এরা হচ্ছে ইডিয়েট। আজও বলছি, এরা হচ্ছে ইডিয়েট। এই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল 8ই জানুয়ারি, যেদিন আইপ্যাকে কয়লা পাচার তদন্তের ঘটনায় তল্লাশিতে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখানে তারা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যায়, এবং দু জায়গাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে ফাইল এবং নথিপত্র, ডিজিটাল এভিডেন্স তিনি সবটাই নিয়ে আসেন, যাতে ইডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতন অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়। 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়, সেখানে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিনীতভাবে ইডি অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে কোনো আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল এবং ডিভাইস নেওয়ার অনুমতি তারা দেন। তা করার পরে ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান, এবং তারপর অনেকক্ষণ পর্যন্ত তথাকথিত এই তল্লাশি কিন্তু চলেছে। আর এই ঘটনার পরে আজকে ছিল সুপ্রিম কোর্টে এই গোটা মামলার শুনানি, কিন্তু সেখানে 18ই মার্চ পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে গেল। ইডির পক্ষ থেকে হলফনামা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। রিজয়েন্ডার দেওয়ার সময়সীমা ছিল আজই, অফিসিয়ালি এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি, এবং আজকের মধ্যেই তারা তা দিতে চান। এর পরবর্তী শুনানির জন্য কিছুটা সময় চাওয়া হয়, এবং পরবর্তী শুনানি ধার্য হয়েছে 18ই মার্চ।
রেজিনগরে বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা এসেছে বাংলাদেশ থেকে। তৃণমূল এবং জামাতের মধ্যে যোগসূত্র হুমায়ুন কবির। অভিযোগ শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়কের। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। 4 মাস পরে ওনার মনে হলো যে আমি জামাত যোগ আছে আর আমি সেখান থেকে টাকা নিয়ে এসেছি। এইসব পাগলামি করার একটা সীমা আছে। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, যে সমস্ত এজেন্সিগুলো আছে আমার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হোক। যদি কোনো জামাত যোগ বা কোনো বিদেশি ফান্ডের সঙ্গে আমি কোনো কারণে যুক্ত থেকে থাকি, সেটা প্রমাণ করুক, যে আমার বিরুদ্ধে অ্যাকশন করুক, ভোটের আগেই করুক, তোদের রাস্তা সাফ হয়ে যাবে। এদিকে চাঞ্চল্যকর দাবি করছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন তার জামাইকে মালদার লালগোলা থেকে প্রার্থী করতে চায় তৃণমূল কংগ্রেস। মালদার এক ব্যক্তি তাকে এই প্রস্তাব দিয়েছেন। জামাইয়ের বাবা অর্থাৎ হুমায়ুন কবিরের বেআইকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চায়। অন্যদিকে জেইউপি গঠনের পরপর এই পুলিশ কিন্তু সক্রিয় হয়েছে। একদিকে তার মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি যেমন মাপজোক করা হচ্ছে, তার পাশাপাশি তার জামাইকে নির্বাচনে প্রার্থী করার প্রস্তাবও দিচ্ছে শাসক দল। এরা অতি উৎসাহী হয়ে বহরমপুরের পুলিশ পিডির এসপি 10-12 দিন ধরে শুধু আমার জামাইদের, মেয়েদের, বিয়ানদের সম্পত্তি মাপজোপ করে বেড়েছে, ছবি তুলে বেড়েছে। তৃণমূলের এমএলএ মোহাম্মদ আলী, সে কত অবৈধ সম্পত্তি করেছে। মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? হুমায়ুন কবির এত দুর্বল লোক যে তার একমাত্র মেয়ে, তার একমাত্র জামাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে লালচ দেখাবে আর সে চলে যাবে? জেইউপি গঠন করার পর থেকে পুলিশ সক্রিয় হয়েছে, আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়েছে। তারাও লালগোলা থেকে হুমায়ুন কবিরের জামাইকে শাসক দল প্রার্থী করতে চায়। ইতিমধ্যেই মালদার এক প্রার্থীকে দিয়ে হুমায়ুন কবিরের বেআইয়ের কাছে এই প্রস্তাব ইতিমধ্যেই শাসক দল পাঠিয়েছে, এমন দাবি করছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখুন। ওনার জামাইকে কে প্রার্থী করতে চাইছেন, ওনার শালাকে কে প্রার্থী করতে চাইছে, আমরা কি করে বলি বলুন তো? কারণ উনি তো এরকম আজগুবি দাবি পরপর করেই চলেছেন। একবার বলছেন তৃণমূল নাকি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এখন অব্দি প্রমাণ দিতে পারলেন না। আচ্ছা, ওনার জামাইকে ধরুন কোনো রাজনৈতিক দল টিকিট দিতেও চায়, তাতে ওনার কি যায় আসে? উনি তো আলাদা ব্যক্তি। উনি কি ওনার জামাইয়ের ভরসায় বলেছিলেন যে আমি 2টো সিট জিতবো, পুরো আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে এতগুলো সিট জিতবো? বলেননি তো। জামাইয়ের ভরসায় তো এত কথা বলেননি তো। জামাইয়ের ভরসায় যখন বলেননি, তাহলে আপনার জামাইকে কে টিকিট দিল, কে দিল না, তাতে আপনার কি গেল এলো? আসলে হুমায়ুন কবিরের মতো কিছু ফাটকাবাজ নেতা, যারা সময়ের সাথে সাথে বিজেপির থেকে কিছু পয়সা কড়ি পেয়ে ভোটের আগে ভোট ভাগাভাগির অঙ্কের জন্য নামে। 21-এর আগে বিজেপি প্রোডাক্ট লঞ্চ করেছিল আইএসএফ, আব্বাস সিদ্দিকি। এবার বিজেপি বুঝেছে দক্ষিণ 24 পরগনার প্রোডাক্ট কাজ করছে না, এক্সপায়ার করে গেছে মার্কেটে, এবার মুর্শিদাবাদ থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.